নমস্কার, আশা করি আপনাদের প্রত্যেকের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো করে চলছে এবং আপনাদের এই প্রিপারেশনকে আরও এনহ্যান্স করার জন্যই আমাদের এই মক টেস্ট সিরিজ। দেখতে দেখতে আমাদের 7টা মক দেওয়া হয়ে গেছে, আজকে 8 নম্বর মক। অলরেডি ভিডিওটা আমরা আপলোড করে দিয়েছি, আপনারা প্রথমে সেখান থেকে প্র্যাকটিস করে নেবেন এবং তারপর সেটা প্র্যাকটিস করার পর এই সলভ পেপারটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো প্রত্যেক দিনের মতো আমরা এই মক টেস্ট সিরিজ আনছি এবং সেটাকে একটা ডিটেল এক্সপ্লেনেশন করছি, বিভিন্ন আঙ্গিকে রাইটিংগুলোকে বিচার করছি। তো যারা এখনও পর্যন্ত এগুলো দেখেননি মকগুলো, তারা প্রিভিয়াস মকগুলো দেখে নেবেন। তো শুরু করছি আজকের যে মক টেস্ট নাম্বার 8, তার সলিউশন। তো প্রথমেই যে রাইটিংটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে একটা নিউজ পেপার রাইটিং সাইক্লোন নিয়ে, ঠিক আছে, যেটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে যেটা তৈরি হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা এফেক্টেড কীভাবে করেছে সেটা 200 শব্দের মধ্যে। তো অ্যাকচুয়ালি পিএসসির ক্ষেত্রে আগের বারে যদি আমরা রাইটিংগুলো দেখি সেখানে কিন্তু কোনো রকম পয়েন্ট ছিল না, তাহলে সেই জন্য উইদাউট পয়েন্টে আমি রাইটিংগুলো দিচ্ছি, যাতে আপনাদের নিজস্ব একটা ভাবনা চিন্তা থাকে। দেখুন, সব রকমভাবেই প্রস্তুত থাকবো আমরা। যদি আমাদের রাইটিং এরকম দেয়, পয়েন্ট দিয়ে দেয়, তাহলে তো খুব ঠিক আছে, তাহলে আমি নিজের মতো আমি পয়েন্ট দেখে দেখে আমি লিখতে পারছি। কিন্তু যদি পয়েন্ট না থাকে তাহলে তো আমাদেরকে ভেবে লিখতে হবে, সেই রেসপেক্টেই কিন্তু দেয়া। তাহলে সাইক্লোন যখন দিয়েছে তাহলে আমরা একটু ভেবে নিই কী কী আমাদের পয়েন্ট হতে পারে। না, প্রথমত উপকূলবর্তী এলাকাগুলোতে এই সাইক্লোনটা আছড়ে পড়েছে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, নদীর জল ফুলে উঠছে, আপাতত এই জায়গাটা আমরা ভেবে নিলাম। আচ্ছা, আর কি হতে পারে? এবং তার জন্য কি হয়েছে না, মানুষ প্রচণ্ডভাবে এফেক্টেড হয়েছে, প্রচুর জায়গা জলমগ্ন হয়ে গেছে, বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেছে, তাই তো? সাধারণ মানুষের যেটা সাধারণ জীবনযাত্রা সেটা পুরোপুরি হ্যাম্পার হয়ে গেছে। উপকূলবর্তী এলাকা থেকে মানুষদেরকে রিলিফ যে ক্যাম্প আছে সেখানে আনা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা এবং আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, সেখানে মেডিকেল টিম সেখানে বারবার সেখানে ক্যাম্পগুলোতে এবং মানুষগুলোকে রেস্কিউ করছে। তাহলে এতটা পর্যন্ত আমরা দেখতে পারি। আর যেটা হতে পারে যে স্টেট গভর্নমেন্ট থেকে এবং সেখানে মানুষদেরকে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিক থেকে সমস্ত রকম আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে এবং পুরো বিষয়গুলোকে খতিয়ে দেখা হচ্ছে। তো মোটামুটি এরকম হতে পারে রাইটিংটা। আমরা প্রথমে ভেবে নিলাম এবং রাইটিংয়ের যে ফরম্যাট সেভাবে আমরা লিখবো। প্রথমে আমাদের থাকবে অল্প একটা ডেসক্রিপশন, তারপর আমাদের ডিটেল একটা আলোচনা এবং তারপর সেখানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন এর কারেন্ট কন্ডিশন কি, ঠিক আছে? তাহলে এই রকম একটা ভেবে নিলাম। এবার আমরা রাইটিংটা লিখতে শুরু করছি। প্রথমে আমাদের কি পার্ট থাকলো না, টাইটেল। আমরা জেনারেলি 1-2 বা 2-3টে রকম টাইটেল আমরা করি, আমরা লেখার চেষ্টা করি। তো এখানে কি হলো, সাইক্লোন হিটস ওয়েস্ট বেঙ্গল, ওয়াইড স্প্রেড ড্যামেজ রিপোর্টেড, তাই তো? ওয়াইড স্প্রেড মানে একটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম, বা সাইক্লোন ক্লজেস ড্যামেজ ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? যেহেতু ওয়েস্ট বেঙ্গলটুকুই দেওয়া আছে, আমরা জানি যে সাইক্লোন কোস্টাল এরিয়াগুলোতে থাকে, জেলাগুলোর নাম দেওয়ার দরকারই নেই রাইটিংয়ের ক্ষেত্রে, যেহেতু সেখানে কোনো মেনশন নেই। আমরা সেই জায়গাটাকে সযত্নে এড়িয়ে যাব, ঠিক আছে? তো আমি দেখবেন আমি প্রত্যেকটা রাইটিংয়ে এই চেষ্টাটাই করি যে যেটুকু আমার ইনফরমেশন আমাকে দিয়েছে হিন্টসে, আমাকে সেইটুকুই আমি লিখব, বাকি আলাদা কোনো পয়েন্টের দিকে আমি খুব একটা যাব না, ঠিক আছে? বেশ, তাহলে রিপোর্ট শুরু করছি আমরা। বাই স্টাফ রিপোর্টার। আচ্ছা, বাই স্টাফ রিপোর্টটা এখানে আপনারা ডান দিকে লেখার চেষ্টা করবেন, বা রিপোর্টটার শেষে আপনারা ডান দিকে আপনারা লিখবেন বাই দ্য স্টাফ রিপোর্টার, ঠিক আছে? তো দু ওয়েতেই লেখা যায়। একটা আপনারা লিখতে পারেন হচ্ছে যখন আপনি টাইটেলটা দিলেন, তাহলে টাইটেলটা দেওয়ার পর তার ডান দিকে, বা গোটাটা শেষ হওয়ার পর নিচে ডান দিকে। তবে আমার মতে টাইটেলটার পরেই দিয়ে দেওয়া ভালো, কারণ অনেক সময় আমরা ভুলে যেতে পারি, ঠিক আছে? টাইটেলের পরেই আমরা বাই স্টাফ রিপোর্টার এটা লিখে নেবো। ও বেশ, তাহলে আমরা কি প্রথমে হচ্ছে এবিসি সিটি, যেহেতু সিটির কোনো নাম মেনশন নেই এবং ডেটও কোনো মেনশন নেই, তাহলে আমরা পরীক্ষার ডেটটাই দেবো। এ স্ট্রং সাইক্লোন ডেভেলপড ওভার দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড হিট দ্য কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল অন সানডে। আচ্ছা, এটা সানডে না করে এটা স্যাটারডে করবেন, বা অন ইয়েস্টারডে এটা লিখতে পারেন, ঠিক আছে? এই জায়গাটা আমার ভুল হয়েছে, এটা আমাকে স্যাটারডে লিখতে হতো। বেশ, হেভি রেন অ্যান্ড স্ট্রং উইন্ডস অ্যাফেক্টেড মেনি ডিস্ট্রিক্ট অফ দ্য কোস্টাল এরিয়া, ঠিক আছে? কোস্টাল এরিয়াতে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে ভারী বৃষ্টিপাত এবং একটা মানে স্ট্রং উইন্ড, যেটা বাতাস বইছে, সেটা কোস্টাল এরিয়াতে এফেক্টেড করেছে। নর্মাল লাইফ হ্যাজ বিন ব্যাডলি এফেক্টেড, অবভিয়াসলি। তাহলে এইটুকু আমার হয়ে গেল পয়েন্ট। এরপর আমরা চলে আসছি আমাদের সেকেন্ড পার্টটাতে। মেনি হাউসেস ওয়ার ড্যামেজ ডিউ টু হাই উইন্ড স্পিড, ঠিক আছে? ট্রিজ ওয়ার আপরুটেড অ্যান্ড ইলেকট্রিক পোল ফেল ডাউন causing power cut in several area, ঠিক আছে? রোড ওয়ার ব্লকড
অ্যান্ড ওয়াটার এন্টার লো লাইং প্লেস, মানে নিচু জায়গাগুলোতে জলমগ্ন হয়ে গেছে বিকজ অফ কন্টিনিউয়াস রেনফল। আচ্ছা, বিফোর দ্য সাইক্লোন রিচ ল্যান্ড, এই যে এনটা কাটবেন, এখানে একটু মিস্টেক হয়েছে, বিফোর দ্য সাইক্লোন রিচ ল্যান্ড, অর্থাৎ সাইক্লোন আসার আগে দ্য অ্যাডমিনিস্ট্রেশন শিফটেড পিপল ফ্রম ডেঞ্জার এরিয়া টু সেফ শেল্টার। ঠিক আছে, তাহলে সমস্ত পিপলকে যারা একদম কোস্টাল এরিয়াতে রয়েছে তাদের সেফ শেল্টার দেওয়া হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, এনডিআরএফ অ্যান্ড এসডিআরএফ ওয়ার ডিপ্লয়েড ফর রেস্কিউ ওয়ার্ক। ফিশারম্যান ওয়ার অ্যাডভাইস নট টু গো টু দ্য সি। ঠিক আছে, বেশ। এর পরের পার্ট, আমাদের লাস্ট পার্ট, আমরা একদম সহজ ভাষাতে লিখব। ঠিক আছে, দ্য স্টেট গভর্নমেন্ট কেপ্ট এ ক্লোজ ওয়াচ অন দ্য সিচুয়েশন। অবশ্যই গভর্নমেন্ট থেকে এগুলো নজরদারি করা হয়, এবং আমরা জানি যে অনেক আগে থেকেই কিন্তু আমরা সাইক্লোনের পূর্বাভাস পেয়ে যাই, সেই জন্য মানুষদেরকে সরিয়ে দেওয়াটা এখন অনেক সহজ হয়ে গেছে। রিলিফ ক্যাম্প ওয়ার ওপেন অ্যান্ড ফুড, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড মেডিসিন ওয়ার প্রোভাইডেড দ্য এফেক্টেড পিপল। দ্য চিফ মিনিস্টার অ্যাসিওর্ড টু হেল্প টু অল ভিকটিমস অ্যান্ড অ্যানাউন্সড কম্পেনসেশন ফর দ্য লসেস। দ্য ওয়েদার কন্ডিশন ইজ স্লোলি ইম্প্রুভিং অ্যান্ড রিস্টোরেশন ওয়ার্ক ইজ গোয়িং অন। ঠিক আছে, যেহেতু ওয়েদার আস্তে আস্তে ইম্প্রুভ করছে, তাহলে রিস্টোর করার যে কাজগুলো, মানে পুনরায় আবার সেই জায়গাগুলোকে ফিরিয়ে দেওয়ার যে কাজগুলো, সেগুলো আমাদের এখন চলছে। তাহলে এই হচ্ছে রাইটিং। তাহলে এই ধরনের সাইক্লোন যদি এরকম আসে, আপনারা মোটামুটি যদি বন্যা হয়, সাইক্লোন হয়, এরকম যে প্রাকৃতিক বিপর্যয়গুলো, মোটামুটি এভাবে আপনারা লিখবেন। আমি দুর্ঘটনাগুলো করিয়ে দিয়েছি, প্রাকৃতিক যে দুর্ঘটনা যেগুলো থাকে সেই জায়গাগুলো আমি করিয়ে দিয়েছি। আরও যদি কোনো রাইটিং আপনাদের মনে হচ্ছে ইম্পর্টেন্ট, আমাকে বলতে পারেন, আমি নেক্সট মকগুলোতে সেটা ইনক্লুড করার চেষ্টা করব, বা আলাদা করে একটা রাইটিংয়ের একটা পার্ট আমি করিয়ে দেবো। এবং আপনাদের যদি কোনো সাজেশন দেওয়ার থাকে আমাকে অবশ্যই দেবেন। তাহলে এটা গেল আমাদের রিপোর্টের পর আমি চলে যাচ্ছি প্রেসিটা আমরা একটু ভালো করে পড়ে নিই। হিস্ট্রি ইজ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য পাস্ট, তাই তো, মানে ইতিহাস মানেই হচ্ছে প্রাচীন যে আমাদের যে ঘটনাবলী তার একটা নিদর্শন। হিস্ট্রি মানেই হচ্ছে পাস্ট ঘটনাকে নিয়ে। আচ্ছা, উই রিড হিস্ট্রি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট উইদাউট রেফারেন্স টু দ্য পাস্ট। আমরা ইতিহাস এই জন্যই পড়ি কারণ আমরা অতীতের রেফারেন্স ছাড়া আমরা কিন্তু বর্তমানকে বুঝতে পারবো না। ইফ ইউ রিড হিস্ট্রি মিয়ারলি অ্যাজ অ্যান অ্যাকাউন্ট অফ ইভেন্ট অর এ ক্যাটালগ অফ ফ্যাক্টস অ্যান্ড ডেট, যদি আমরা ইতিহাসকে এইভাবে দেখি যে এটা হচ্ছে বিভিন্ন ঘটনা এবং একটা তারিখের একটা ক্যাটালগ, মানে একটা তালিকা, বা বা একটা ইভেন্ট, মানে বিভিন্ন ঘটনার একটা সংমিশ্রণ, উই অনলি স্কিপ ওভার দ্য আউটার সারফেস অফ দ্য হিস্ট্রি। ঠিক আছে, আমরা আউটার সারফেস, মানে ইতিহাসের যে বাহ্যিক যে আঙ্গিক, সেটাকে আসলে আমরা কিন্তু স্কিপ করছি, এড়িয়ে যাচ্ছি। দ্য প্রপার স্টাডি অফ হিস্ট্রি কনসিস্ট ইজ গোয়িং ডিপ ইন্টু ইটস ইনার মিনিং। ইতিহাস মানে হচ্ছে যে এর যে অন্তর্নিহিত অর্থ, সেটাকে আরও গভীরভাবে উপলব্ধি করা, তাই না? ইট ডাজ নট কনসিস্ট ইন সিম্পলি নোয়িং হোয়াট টুক প্লেস ইন দ্য পাস্ট, মানে এটা এরকম একটা সাধারণভাবে এই জ্ঞানটা অর্জন করাই নয় যে অতীতে কি হয়েছে, বাট ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য পাস্ট ইভেন্ট টুক প্লেস, বরং এটা বোঝা যে কী করে অতীতের ঘটনাগুলো হয়েছে, অ্যান্ড হোয়াট লেসন দে হ্যাভ ফর দ্য প্রেজেন্ট, এবং এখনকার জন্য সেখান থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি। হোয়াট টুক প্লেস ইন দ্য পাস্ট, যেটা অতীতে যেটা হয়েছে তার সাথে কানেকশন আছে, ইজ হোয়াট ইজ হ্যাপেনিং টু আস নাও, তার সাথেই কানেকশন যে আমরা এখন আমাদের কি হয়েছে, এখন আমরা কি অবস্থাতে আছি। উই সি লার্ন ফ্রম হিস্ট্রি, আমরা ইতিহাস থেকে জানতে পারি হাউ টু অ্যাভয়েড দ্য এভিলস দ্যাট ব্রট অ্যাবাউট মিসফরচুন ইন দ্য পাস্ট, মানে অতীতের যেটা মিসফরচুন, মানে আমরা কি বলবো, অতীতের যেটা দুর্ভাগ্য, সেখানকার যে ক্ষতিকারক প্রভাবগুলো থেকে আমরা কি করে রক্ষা পেতে পারি। অ্যান্ড উই শুড অলসো লার্ন ফ্রম ইট দ্য পাস্ট দ্যাট লিড টু প্রোগ্রেস অ্যান্ড দ্য প্রসপারিটি, এবং অতীতের সেই জায়গাটাও আমরা থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারি যেটা আমাদের গৌরবান্বিত এবং সমৃদ্ধশালী যে ইতিহাস, সেখান থেকে। দিস ইজ দ্য রিয়েল পারপাস অফ দ্য রিডিং অফ দ্য হিস্ট্রি, এটাই কিন্তু ইতিহাস পড়ার মানে আমার মনে হয় পারপাস, মানে ইতিহাস পড়ার গুরুত্ব, যেটা সত্যি যেটা গুরুত্ব, সেটা হচ্ছে এই ঘটনাগুলো। তার মানে আমরা কি জানতে পারলাম প্রেসিটা থেকে, যে আমাদের ইতিহাস যেটা আমরা পড়ি সেটা শুধুমাত্র কোনো তথ্য বা ডেটের একটা তালিকা নয়, বরং ইতিহাস হচ্ছে আমাদের অতীতের যে ভুল বা অতীতের যে শিক্ষা, সেখান থেকে আমাদের এগিয়ে যাওয়া, এবং অতীতের ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের যে বর্তমান যেটা বিষয়, সেটাকে আরও বেশি সমৃদ্ধশালী করা। ইতিহাস থেকে আমরা আসলে শিক্ষাই লাভ করি, ঠিক আছে? যেটা ভুল, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিই, এবং যেটা সমৃদ্ধশালী, সেটাকে আমরা আরও সমৃদ্ধশালী করার চেষ্টা করি। এরকম হচ্ছে প্রেসিডের মূল আমাদের ভাব।
তাহলে চলুন প্রিসিটা আমরা প্র্যাকটিস করে নিই, কী লেখা যায় আমরা একটু দেখে নিই। দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং হিস্ট্রি, ঠিক আছে, আমরা একদম পরিষ্কার এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। এবার দেখুন কী লিখছি, হিস্ট্রি হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট থ্রু দ্য স্টাডি অফ দ্য পাস্ট, তাই তো? ইতিহাস আমাদেরকে সাহায্য করে বর্তমানকে বুঝতে অতীতটাকে ভুলে। ইট ইজ নট অনলি এ রেকর্ড অফ ডেট অ্যান্ড ইভেন্ট, এটা শুধুমাত্র তারিখ এবং ঘটনার একটা রেকর্ড নয়, বাট ইজ সাবজেক্ট দ্যাট টিচেস আস ভ্যালুয়েবল লেসন, যেটা আমাদেরকে মানে একটা খুব সুন্দর একটা লেসন ভ্যালুয়েবল লেসন, একটা গুরুত্বপূর্ণ লেসন আমাদেরকে কিন্তু জানতে সাহায্য করে। ওয়াই স্টাডিং হিস্ট্রি ডিপলি, ইতিহাসকে যদি আমরা গভীরভাবে পড়ি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ পাস্ট ইভেন্ট, আমরা জানতে পারি যে অতীতের ঘটনার কারণ, অ্যান্ড দেয়ার এফেক্ট অন প্রেজেন্ট লাইফ, এবং আমাদের বর্তমান জীবনে তার কী প্রভাব। হিস্ট্রি শো আস, আমাদেরকে হিস্ট্রি দেখায় হাউ টু অ্যাভয়েড, কী করে আমরা অ্যাভয়েড করব, কী করে আমরা এড়িয়ে যাব দ্য পাস্ট মিস্টেক, আমাদের অতীতের যে ভুলগুলো, অ্যান্ড গাইড আস, এবং আমাদেরকে গাইড করে টুয়ার্ডস দ্য প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি, আমাদের এগিয়ে চলা এবং আমাদের যে সমৃদ্ধশীলতা, সেটা আমাদের পথ দেখায় হচ্ছে আমাদের ইতিহাস, ঠিক আছে? তাহলে এইভাবে লিখবেন। আপনাদের যদি মনে হচ্ছে আরও কোনো একটা হেডিং দিলে ভালো হয়, সেটাও আমাকে কমেন্টে জানান, বা প্রেসিটা যদি মনে হচ্ছে একবার এটা পড়ে নেওয়ার পর একবার প্র্যাকটিস করবেন, নিজে কেমন লিখছেন সেটা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন, ঠিক আছে? আপনাদের যে কোনো মূল্যবান সাজেশন আমার সব সময়ের জন্য আমাদের ভালো লাগবে। বেশ, তাহলে এটা চলে গেল আমাদের প্রেসির পরে আমরা ট্রান্সলেশন করব, এবং আমি আপনাদেরকে আগেরটাতেই বলেছিলাম যে আমরা পিকে দেশসরকারের অনেক ট্রান্সলেশন প্র্যাকটিস করলাম। এবার একটু বাংলা সাহিত্য বা অন্যান্য ধরনের একটু ট্রান্সলেশন দেখব, কারণ আগেরবারে পরীক্ষাতে প্রফেসর শঙ্কু থেকে একটা ট্রান্সলেশন এসছিল। তো এটাও একটা আমাদের জনপ্রিয় ফেলুদার একটা গল্প, এবং এটি সত্যজিৎ রায়ের লেখা। তো সেখান থেকে আমার মনে হয়েছে এই ধরনের ট্রান্সলেশন বিভিন্ন রকম আমি ট্রান্সলেশনগুলোই করাবো, এরকম একটা প্যাটার্নের ট্রান্সলেশন এখানে আমরা প্র্যাকটিস করি। আচ্ছা, আপনাদের জন্য একটা কোশ্চেন থাকছে, যারা ফেলুদার গল্প পড়তে ভালোবাসেন তারা আমাকে কমেন্টে জানাতেও পারেন যে এই যে পার্টটা যেটা রয়েছে সেটা কোন গল্পের অংশ, ঠিক আছে? কিন্তু ট্রান্সলেশনটাও কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, যে আপনারা কেমনভাবে ট্রান্সলেশন করছেন সেটা আমি দেখব। বেশ, তাহলে আমরা যেভাবে আমরা ট্রান্সলেশন করি, আমরা একদম পার্ট বাই পার্ট ট্রান্সলেশনগুলো করব, প্রত্যেকটা লাইন ধরে ধরে, ঠিক আছে? সুখবর বলে মনে হচ্ছে, সুখবর বলে মনে হচ্ছে, লালমোহনবাবু ঘরে ঢুকতেই ফেলুদা তাকে প্রশ্ন করলো। তাহলে এই যে সুখবর বলে মনে হচ্ছে, এটা কোটেশনে আছে, তাহলে সেই জন্য এটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে হবে। তাহলে মনে হচ্ছে, সিমস লাইক, ঠিক আছে, সিমস লাইক গুড নিউজ। অ্যাজ সুন অ্যাজ ফেলুদা এন্টার্ড, মানে ঘরে ঢুকতেই, তাই তো? তাহলে অ্যাজ সুন অ্যাজ ফেলুদা এন্টার্ড লালমোহনবাবুস রুম, এটা সেন্টেন্সটা মানে অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়েছে, এটা লালমোহনবাবুর ঘরে, আচ্ছা লালমোহনবাবু ঘরে ঢুকতেই হতো, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে এটা করতে পারবে, অ্যাজ সুন অ্যাজ লালমোহনবাবু এন্টার্ড ফেলুদাস রুম, ঠিক আছে, হি আক্সড হিম, বা এন্টার্ড ইন রুম ফেলুদা আক্সড হিম, এটাও বলা যেতে পারো, কিন্তু যেহেতু সেন্টেন্সটা হচ্ছে লালমোহন বাবুর ঘরে ঢুকতেই বলেছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ ফেলুদা এন্টার্ড লালমোহন বাবুস রুম হি আক্সড হিম। বেশ, আমি নিজে অবধি সুখবরের কোনো লক্ষণ দেখতে পাচ্ছিলাম না। ইভেন আই কুড নট সি এনি সাইন অফ গুড নিউজ। দেখুন এই যে লাইনটা, আমি নিজে অবধি সুখবরের কোনো লক্ষণ দেখতে পাচ্ছিলাম না, আপাত দৃষ্টি কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে হওয়ার কথা, কিন্তু না, কারণ ফেলুদা অলরেডি এটা আমাদের বলে চলেছে। ফেলুদার যেটা আমরা কোটেশনে পাবো সেটা আমরা প্রেজেন্টে লিখবো, কিন্তু বাকিটা পাস্ট টেন্সই হবে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। আমি নিজে অবধি সুখবরের কোনো লক্ষণ দেখতে পাচ্ছিলাম না, ইভেন আই কুড নট সি এনি সাইন অফ গুড নিউজ। ফেলুদা বলে চলল, দুবার পরপর বেল টেপা শুনেই বুঝেছিলাম আপনি কোনো সংবাদ দিতে ব্যস্ত, তবে সেটা সুসংবাদ না দুঃসংবাদ বুঝতে পারিনি। এখন স্পষ্ট বুঝছি সুখবর। তাহলে ফেলুদা ওয়েন্ট অন স্পিকিং, ফেলুদা বলে চলল। আচ্ছা, কি বলছে, আই আন্ডারস্টুড, আমি বুঝেছিলাম, হোয়েন আই হেয়ার দ্য বেল রিং টুয়াইস, বেল যখন দুবার আপনি টিপেছিলেন, ঠিক আছে। ইউ ওয়ান্ট টু শেয়ার সাম নিউজ এগারলি, দেখুন এই যে বলছে কোনো সংবাদ দিতে ব্যস্ত, মানে এটা ইউ আর বিজি টু প্রোভাইড এনি নিউজ, এটা কিন্তু নয়, বা শেয়ার এনি নিউজ। এখানে ব্যস্ত মানে হচ্ছে প্রচণ্ড ব্যস্ত, মানে সংবাদটা দিতে চাইছেন বলেই বারবার বেলটা টিপছেন, তার মানে এগারলি, ঠিক আছে, তিনি এগারলি সংবাদটা দিতে চাইছেন, তবে সেটা সুসংবাদ না দুঃসংবাদ বুঝতে পারিনি। বাট আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়েদার ইট ওয়াজ গুড নিউজ অর ব্যাড নিউজ। এখন বুঝছি, এখন স্পষ্ট বুঝছি, নাও আই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড
দ্যাট ইট ইজ এ গুড নিউজ বা ইট ইজ গুড নিউজ। ঠিক আছে, এটা হচ্ছে সুখবর। বেশ, আচ্ছা, লালমোহনবাবু তখন কি বলছেন, কি করে বুঝলেন আমি তো হাসিনি? হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, কি করে বুঝলেন? সেড লালমোহনবাবু, আই ডিড নট ইভেন স্মাইল, আমি তো হাসিনি। 1 নম্বর, আপনার মাঞ্জা দেয়া চেহারাটা, তাহলে এটা কোটেশনের মধ্যে রয়েছে। তাহলে ফার্স্ট, মাঞ্জা দেয়া চেহারা, ওয়েল গ্রুম অ্যাপিয়ারেন্স, মানে একদম টিপটপ হয়ে এসছেন, সেই জন্য মাঞ্জা দেয়া চেহারা মানে হচ্ছে টিপটপ হয়ে আসা। তাহলে ওয়েল গ্রুমড অ্যাপিয়ারেন্স, একদম সুন্দর করে সেজে আসা। আচ্ছা, হলুদ পাঞ্জাবিটা নতুন, দ্য ইয়েলো কুর্তা ইজ নিউ। দাড়ি কামিয়েছে নতুন ব্লেড দিয়ে, ইউ হ্যাভ শেভড উইথ এ নিউ ব্লেড। আফটার শেভ লোশনের গন্ধে ঘর মাতোয়ারা, অ্যান্ড দ্য রুম ইজ ফিল্ড উইথ দ্য স্মেল অফ আফটার শেভ লোশন। তারপর আপনি সচরাচর 9টার আগে আসেন না, মোর ওভার, এই যে তারপর মানে মোর এভার, আর সচরাচর আছে ইউজুয়ালি, তাই তো? তাহলে মোর এভার, তারপর আপনি সচরাচর 9টার আগে আসেন না, মোর এভার ইউ ইউজুয়ালি ডু নট কাম বিফোর 9 o'clock। এখন 9:17, নাও ইট ইজ 17 minutes to 9। দেখুন এখানে না, এই যে নাও ইট ইজ 17 minutes to 9, এখন 9:17, বা এটা আপনারা বলতে পারেন নাও ইট ইজ 17 minutes past 9, এটাও বলতে পারেন, বা নাও ইট ইজ 17 minutes to 9, এই দুটো কিন্তু ইউজ করা যায়। তাহলে এই ধরনের লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এখন 9:17, এইখানেই আমাদের কিন্তু কনফিউশন চলে আসে। ঠিক আছে, তো সেই জন্যই এই মকগুলোতে আমি এই ধরনেরই প্যাসেজগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে নর্মাল যে বাংলা যে শব্দগুলো আপাত দৃষ্টিতে খুব সহজ ভাষা, কিন্তু আমরা ইংরাজিতে লেখার সময় একটু প্রবলেম হয়, তো এই প্রবলেমগুলো যাতে অ্যারাইজ না করে, সেই জন্যই কিন্তু এইরকম প্যাসেজগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। লালমোহনবাবু হেসে ফেললেন। ঠিক আছে, তাহলে লালমোহনবাবু হেসে ফেললেন, তাহলে লালমোহনবাবু স্মাইল্ড, ঠিকই ধরেছেন মশাই, ইউ হ্যাভ গেজ ইট রাইট স্যার। ঠিক আছে, আপনাকে ব্যাপারটা না বলা অবধি আমিও শান্তি পাচ্ছিলাম না, আমারও শান্তি হচ্ছিল না। আই ওয়াজ নট ফিলিং অ্যাট ইজ। ঠিক আছে, মানে শান্তি পাচ্ছিলাম না বলে আমি সহজ হতে পারছিলাম না এগুলো, আনটিল আই টোল্ড ইউ অ্যাবাউট দ্য ম্যাটার, যতক্ষণ না আপনাকে বিষয়টা বলতে পারছি। সেই পুলক ঘোষালকে মনে আছে তো? দেখুন, এই যে বলছি সেই পুলক ঘোষাল, সেই জন্য দ্যাট পুলক ঘোষাল। তাহলে আপনার পুলক ঘোষালকে মনে আছে তো? সেই পুলক ঘোষালকে মনে আছে তো? ডু ইউ রিমেম্বার দ্যাট পুলক ঘোষাল? ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ধরনের কিন্তু প্যাসেজ আসতে পারে, এবং আমরা এটা এভাবে লিখব। বেশ, পরের পার্টটায় চলে যাচ্ছি। এরপর আমাদের বাংলা প্রতিবেদন কি বলছে, একটা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানসিক স্বাস্থ্য নিয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এই বিষয়ে সংবাদপত্র প্রতিবেদন রচনা করুন 200 শব্দের মধ্যে। দেখুন, যদি কখনো এরকম একটা প্রতিবেদন দেয় যে মানসিক স্বাস্থ্য হানি হচ্ছে, এটা নিয়ে একটা প্রতিবেদন লিখুন, আপনারা চাইলে একটা সভার মতো কিন্তু লিখতে পারেন, একটা সম্পাদকীয় হিসাবে একটা লিখতে পারেন যে মানসিক স্বাস্থ্য এভাবে হানি হচ্ছে, এবং চাইলে কিন্তু আপনারা একটা সভা হিসাবেও কিন্তু এটাকে লিখতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা প্রতিবেদনটা দেখি কি বলছে। শিরোনাম, আমরা দুরকম শিরোনাম দিয়েছি, একটা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা, বা মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে শহরে আয়োজিত সচেতনতা সভা। বেশ, এরকম যে কোনো একটা শিরোনাম দিতে পারেন। আপনার যদি আরও কোনো একটা শিরোনাম মনে আসছে আমাকে কমেন্টে জানান। বেশ, নিজস্ব সংবাদদাতা ক খ গ শহর, 28শে ডিসেম্বর, এখানে 28শে ডিসেম্বর হয়ে গেছে, এটা 28শে ডিসেম্বর করে নেবেন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে গতকাল ক খ গ শহরের এক সভাগৃহে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ, ডাক্তার, সমাজকর্মী, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পার্টে আমরা কি বলি না, আমরা কি হয়েছে, কারা কারা উপস্থিত, বা এইটুকু পার্ট আমরা প্রথমে লিখে দিলাম। এরপর আমাদের ডিটেল যে পার্টটা, সেটা আমাদের সেকেন্ড পার্টটাই থাকছে। এক মনোরোগ বিশেষজ্ঞ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক জীবনে মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদ দ্রুত বাড়ছে। এই সমস্যা উপেক্ষা করলে তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে। সময় মতো সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজন হলে চিকিৎসকদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন এক ডাক্তারবাবু। সবাই বিশেষজ্ঞরা মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিভিন্ন উপায় তুলে ধরেন। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, ইতিবাচক চিন্তাভাবনা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। মানসিক অসুস্থতা নিয়ে সমাজে যে ভুল ধারণা রয়েছে তা দূর করার কথাও আলোচনায় উঠে আসে। এক শিক্ষক বলেন, মানসিক অবসাদ কোনো বয়স মানে না, তাই দ্রুত কাটিয়ে তুলতে হবে এই ব্যাধি। সভায় উপস্থিত ছাত্রছাত্রীদের মতে এমন সভা তাদের জন্য খুবই উপকারী।
তাদের জন্য প্রশ্নোত্তর পর্বও ছিল। তাহলে দেখুন, যারা যারা এখানে উপস্থিত ছিল তাদের মুখেই কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যা যা আমাদের ভাবা উচিত এবং কি কি করা উচিত সেটা কিন্তু আমরা বসিয়ে দিলাম। এরকম যত আমরা কোটেশন দিতে পারবো, যত তাদের মতামত দিতে পারবো, তত কিন্তু রাইটিংটা আরও বেশি সমৃদ্ধ হবে। ঠিক আছে? তো এইভাবে আমার মনে হয়েছে এভাবে লেখাটা ভালো হবে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই দেবেন। থার্ড পার্টটায় চলে যাচ্ছি, এটা আমাদের শেষ পার্ট রিপোর্টের। আয়োজকরা জানান, সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। তারা আরও জানান, ভবিষ্যতে স্কুল, কলেজ ও পাড়ায় পাড়ায় এই ধরনের আলোচনা সভা ও কাউন্সেলিং শিবিরের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মানসিক সুস্থতা বজায় রাখতে এ ধরনের সভা অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা রিলেভেন্ট পয়েন্টগুলো কিন্তু সবই আলোচনা করলাম, এবং আমাদের মনে যেটা মনে হচ্ছে যে এই পয়েন্টগুলো মানসিক স্বাস্থ্যের সাথে রিলেটেড, সেটা আমরা অন্যান্য মানুষদের মতে বা তাদের মুখে বসিয়ে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা রাইটিং লিখতে পারি। যদি আপনার রিপোর্ট রাইটিং মনে হচ্ছে অন্যভাবে লিখবেন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে রিপোর্টটা লিখে দেখাতে পারেন। ঠিক আছে? বেশ। বা কোনো পয়েন্ট যদি যুক্ত করতে হয় আমাকে অবশ্যই বলবেন। ধন্যবাদ। পরের আমরা পার্টে চলে যাচ্ছি, সারাংশ। সারাংশটা কি বলছে না, জীবনের বৃক্ষের শাখায় যে ফুল ফোটে তাই মানবত্ব। বৃক্ষকে গোড়ায় জল দিতে হবে এই ফুলের দিকে লক্ষ্য রেখে। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটা মোটা হয়ে উঠবে এই ভেবে কোনো মালি গাছের গোড়ায় জল ঢালে না। সমাজ ব্যবস্থাকেও ঠিক করতে হবে মানুষকে খাইয়ে দাইয়ে মোটা করে তোলবার জন্য নয়, মানুষের অন্তরের মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্পর্কে চেতনা জাগিয়ে তোলার জন্য। যখন এই চেতনা মানুষের চিত্ত জাগে, তখনই এক আধ্যাত্মিক সুসময় তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে এবং তারই প্রতিফলনে সমগ্র জগৎ আলোকময় হয়ে দেখা দেয়। ফলে মানুষই ইহজীবনের গ্লানিভার থেকে মুক্তি পেয়ে নিজেকে লঘুপক্ষ প্রজাপতির মতো হালকা মনে করে। তার মানে কি না, আমাদের যে মানুষের অন্তরের যে মূল্যবোধ বা যে মনুষ্যত্ববোধ, সেটা আমাদেরকে কিন্তু পরিস্ফুট করতে হবে আমাদের এই জগৎ সংসারে। তাই তো, এটাই হচ্ছে সারাংশর মূল ভাব। আমরা এবার এটাকে লিখি। প্রথমে হচ্ছে কি, মানব ধর্মের সার্থকতা ও অন্তরের বিকাশ। ঠিক আছে? বৃক্ষের সার্থকতা যেমন পুষ্প বিকাশে, মানুষের প্রকৃত উৎকর্ষ তেমনি তার আভ্যন্তরীণ গুণাবলীর উন্মেষে। কেবল বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য বা আহার নিদ্রায় সমাজবদ্ধ জীবনের সার্থকতা নেই, বরং অন্তরের প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিক চেতনার জাগরণই মানব জীবনের মূল লক্ষ্য। এই মানবিক ও আধ্যাত্মিক বোধের বিকাশ ঘটলে মানুষ জাগতিক যে দুঃখ গ্লানি থেকে মুক্তি পায় এবং তার প্রসন্ন চিত্তে বিশ্বজগৎ এক অপরূপ জ্যোতিতে উদ্ভাসিত হয়ে ওঠে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সারাংশ, এবং তারপর আমাদের বঙ্গানুবাদ পাঠটা। ঠিক আছে? বঙ্গানুবাদ পাঠটাকে আমরা দুটো ভাগে ভাগ করব যাতে আমাদের লেখাটা পড়তে সুবিধা হয়। দেখি, আমরা পড়ি। ডলফিন আর রিগার্ডেড অ্যাজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট ক্রিয়েচার ইন দ্য সি। ডলফিন সমুদ্রের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ প্রাণী হিসেবে গণ্য করা হয়। And stories of them helping drowning sailor have been common since Roman time. এবং রোমান আমল থেকেই ডুবন্ত নাবিকদের সাহায্য করার বিষয়ে তাদের অনেক গল্প প্রচলিত আছে। দ্য মোর উই লার্ন অ্যাবাউট ডলফিন, আমরা ডলফিনদের সম্বন্ধে যত বেশি জানছি, দ্য মোর উই রিয়েলাইজ, তত বুঝতে পারছি দ্যাট দেয়ার সোসাইটির মোর কমপ্লেক্স, যে তাদের সমাজ ব্যবস্থা আরও অনেক বেশি জটিল, দ্যাট পিপল প্রিভিয়াসলি ইমাজিন, মানুষ আগে যেভাবে ভাবতো তার থেকেও কিন্তু তাদের সমাজ ব্যবস্থা অনেক জটিল। দে লুক আফটার আদার ডলফিন হোয়েন দে আর ইল, কেয়ার ফর প্রেগনেন্ট মাদার অ্যান্ড প্রোটেক্ট দেয়ার উইকেস্ট ইন দ্য কমিউনিটি। আমাদের মতোই তারা অসুস্থ ডলফিনদের দেখাশোনা করে, গর্ভবতী মায়েদের যত্ন নেয় এবং দলের সবচেয়ে দুর্বল সদস্যদের রক্ষা করে। সাম সায়েন্টিস্ট হ্যাভ সাজেস্টেড, কোনো কোনো বিজ্ঞানী মনে করেন, দ্য ডলফিন হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, যে ডলফিনদের নিজস্ব ভাষা আছে, বাট ইট ইজ মাচ মোর প্রবাবল দ্যাট দে কমিউনিকেট উইথ ইচ আদার উইদাউট নিডিং ওয়ার্ড। তারা কোনো শব্দ ব্যবহার না করেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই যে 6টা রাইটিং, সেটা আমরা যে এক্সপ্লেনেশন করলাম, আমরা অ্যান্সারগুলো আমরা সলভ করলাম, এবং আপনারা আশা করি মকটা দিয়েছেন। তো আপনাদের কোন কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আমার এই সমগ্র রাইটিংয়ে, এবং আরও কোন কোন দিকগুলো দেখলে আপনাদের সামনেই যে পরীক্ষা সেটার উপকার হবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মূল ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানান। আর আপনারা আশা করি খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছেন। আপনাদের প্রস্তুতিটাকে আরও সুন্দর করে তোলাই আমাদের মূল লক্ষ্য, এবং এভাবেই আমরা মকগুলো দেবো।
আপনারা অনেক অ্যাপ্রিসিয়েশন করছেন কমেন্টে, যেটা দেখে আমাদের সত্যিই ভালো লাগছে। যে আমরা চেষ্টা করব আমরা আরও আপনাদের যে পরীক্ষা প্রস্তুতির সেটাকে আরও সর্বাঙ্গ সুন্দর করে দিতে। খুব ভালো করে প্রিপারেশন নেন পরীক্ষার জন্য, আর কয়েকটা দিনই রয়েছে, সব কিছু ভালো হবে। বারবার মকগুলো দেন, বারবার মকগুলোকে দেখুন, আপনাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা আমাদের রইল। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।